আসসালামু আলাইকুম। মনসুর অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি সেটি হলো ক্লাস 8 সায়েন্স ইউনিট 1 পেজ 2, অর্থাৎ এই যেই 2 নাম্বার পেজ নিয়ে আজকে আলোচনা করব। এর আগে কিন্তু আমরা একটা ভিডিও মেক করেছিলাম, সেটা না দেখে আসলে তোমরা সেটা দেখে আসো। দেখো, আমি কিন্তু বরাবরই তোমাদেরকে বলছি এখান থেকে আমরা সৃজনশীল, বহু নির্বাচনী কোশ্চেন অর্থাৎ এমসিকিউ এবং শর্ট কোশ্চেন যেগুলো হওয়ার পসিবিলিটি আছে সেগুলো সহ কিন্তু আমরা আলোচনা করছি, রাইট? তাহলে দেখো, কি ওই এর উপরে একটু আলোচনা এখানে বাকি ছিল, সেটা আমরা এখানে একটু দেখে নিচ্ছি। মধ্যে মিল, অমিল ও সম্পর্কের উপর ভিত্তি করে শ্রেণী বিন্যাস করা হয়। এদের বৈশিষ্ট্য অনুযায়ী বিভিন্ন স্তর বা ধাপে সাজানো হয়। জীবজগৎকে ধাপে ধাপে বিন্যস্ত করার এই পদ্ধতিকে শ্রেণী বিন্যাস বলে। জীবজগৎকে ধাপে ধাপে বিন্যস্ত করার এই পদ্ধতিকে শ্রেণীবিন্যাস বলে। প্রয়োজনের তাগিদে জীববিজ্ঞানের একটি স্বতন্ত্র শাখা গড়ে উঠেছে। এর নাম শ্রেণীবিন্যাস বা ট্যাক্সোনমি, রাইট? ট্যাক্সোনমি মানে কি? শ্রেণীবিন্যাস, রাইট? তারপর দেখো এখানে কি বলছে। প্রজাতি হলো শ্রেণীবিন্যাসের সবচেয়ে নিচের ধাপ, একক। যেমন মানুষ, তারপর কোনো ব্যাঙ, কবুতর ইত্যাদি এক একটি প্রজাতি। কোনো প্রাণীর শ্রেণীবিন্যাস করতে হলে সেই প্রাণীর বৈশিষ্ট্য অনুযায়ী ধাপে ধাপে সাজাতে হয়। এই সকল ধাপের প্রত্যেকটিকে যথাযথভাবে বিন্যস্ত করতে হয়। শ্রেণীবিন্যাসের ইতিহাস অ্যারিস্টল, জন রে ও ক্যারোলাস লিনিয়াসের নাম উল্লেখযোগ্য। দেখো, শ্রেণীবিন্যাসের ইতিহাসের সাথে কাদের নাম বেশি উল্লেখযোগ্য? অ্যারিস্টল, জন রে, তারপর ক্যারোলাস, তারপরে লিনিয়াসের নাম উল্লেখযোগ্য। প্রকৃতি বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াসকে শ্রেণীবিন্যাসের জনক বলা হয়। দেখো, এই যে এখানে কিন্তু এটা কিন্তু শর্ট কোশ্চেন হবে, রাইট? এটা তোমরা একটু লিখে রাখবে। দেখো, শ্রেণীবিন্যাসের জনক বলা হয় কাকে? শ্রেণীবিন্যাসের জনক বলা হয় হলো ক্যারোলাস লিনিয়াসকে কি বলা হয়? শ্রেণীবিন্যাসের জনক বলা হয়। এটা কিন্তু তোমরা ফাইন্ড আউট করে রাখবে, নৈবেতিকের জন্য এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট, রাইট? কোনগুলো পড়তে হবে না সেটা জানাই হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। সবকিছু পড়লেই যে তুমি পরীক্ষায় ভালো রেজাল্ট করবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই, কিন্তু কোনগুলো তোমাকে বাদ দিয়ে পড়তে হবে আর কোনটা তোমাকে বেশি এফোর্ট দিতে হবে এটা জানাটাই হলো তোমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্ব। আর সেগুলোই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করছি, রাইট? প্রত্যেকটি পেজেই কোনগুলো তোমাদেরকে ছেড়ে ছেড়ে পড়তে হবে আর কোনগুলো তোমাকে এফোর্ট দিয়ে পড়তে হবে সেগুলো কিন্তু প্রতিনিয়তই প্রত্যেকটা পেজেই কিন্তু আমি ফাইন্ড আউট করে দিচ্ছি, যার কারণে তোমরা এখান থেকে এমসিকিউ খুব সহজেই শিখতে পারবে, সেই সাথে সৃজনশীল এবং শর্ট কোশ্চেন গুলো খুব ভালোভাবে জানতে পারবে। দেখো, তাহলে কিন্তু প্রকৃতি বিজ্ঞানী ক্যারোলাস কিসের জনক? তিনি হচ্ছিলেন হলো শ্রেণী বিন্যাসের জনক। তিনি সর্বপ্রথম প্রজাতির বৈশিষ্ট্য চিহ্নিত করেন। এখানে আরেকটা কোশ্চেন হতে পারে, সর্বপ্রথম প্রজাতির বৈশিষ্ট্য চিহ্নিত করেন কে? সর্বপ্রথম কি প্রজাতির বৈশিষ্ট্য চিহ্নিত করেন কে? তাহলে সেখানেও কি হবে? ক্যারোলাস লিনিয়াসকে, রাইট? ক্যারোলাস লিনিয়াস, রাইট? এবং দ্বিপদ বা দুই অংশ বিশিষ্ট নামকরণের প্রবর্তন করেন। এবং দ্বিপদ, আরেকটা কোশ্চেন এখানে হতে পারে, দ্বিপদ এবং দুই অংশ বিশিষ্ট নামকরণ প্রথা প্রবর্তন করেন কি? এটাও কিন্তু এই ক্যারোলাস, রাইট? ক্যারোলাস দিয়ে এখান থেকে কোশ্চেন আসার পসিবিলিটিটা কিন্তু অনেক অনেক বেশি, অর্থাৎ এখান থেকে অলরেডি কিন্তু তোমরা 3টি এমসিকিউ কোশ্চেন খুব সহজেই তৈরি করতে পারো। একটি জীবের বৈজ্ঞানিক নাম দুই অংশ বা পদবিশিষ্ট হয়, এই নামকরণকে দ্বিপদ নামকরণ বা বৈজ্ঞানিক নামকরণ বলা হয়। দেখো, একটি জীবের বৈজ্ঞানিক নাম কয় অংশ? একটি জীবের বৈজ্ঞানিক নাম কয় অংশ থাকে? দুটি অংশ থাকে, রাইট? পরিবেষ্টিত হয়। এই নামকরণের দ্বিপদ বা নামকরণ বা বৈজ্ঞানিক নামকরণ বলে। যেমন মানুষের বৈজ্ঞানিক নাম হোমো সাপিয়েন্স। মানুষের বৈজ্ঞানিক নাম কি জানো? হোমো সাপিয়েন্স, রাইট? এই যে এটা কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে, অর্থাৎ এখান থেকে কিন্তু নৈবিত্তিক আসার পসিবিলিটিটা কিন্তু অনেক অনেক বেশি। মানুষের বৈজ্ঞানিক নাম কি? তাহলে মানুষের বৈজ্ঞানিক নাম কি? হোমো সাপিয়েন্স, রাইট? তারপরে দেখো, বৈজ্ঞানিক নাম ল্যাটিন অথবা ইংরেজি ভাষায় লিখতে হয়। বৈজ্ঞানিক নাম কোন ভাষায় লিখতে হয়? বৈজ্ঞানিক নাম লিখতে হয় ল্যাটিন অথবা ইংরেজি ভাষায় লিখতে হয়। বৈজ্ঞানিক নাম ল্যাটিন এবং ইংরেজি ভাষায় লিখতে হয়। এখান থেকে কিন্তু নৈবিত্তিক হতে পারে, অর্থাৎ এই এতটুকুর ভিতরে কিন্তু প্রায় 4-5টা এমসিকিউ কিন্তু আমি তোমাদের ফাইন্ড আউট করেছি, রাইট?
এগুলো কিন্তু দেখে নিবে অবশ্যই, কিন্তু এগুলো খুবই ইম্পর্টেন্ট। তারপর দেখো এখন তুমি তোমার নিজ খাতায় নিচের ছকটি আঁকো এবং ছবিটি পূর্ণ করো। দেখো বানর এর বাসস্থান, গঠন লিখবে, উপকারিতা লিখবে, অপকারিতা লিখবে। বানরের বাসস্থান কি, তারপর এর গঠন কি, তারপর উপকারিতা এবং অপকারিতা লিখবে। তারপর কেঁচো, ঝিনুক, পাখি, মাছ, এগুলো সবগুলো কি এই যে এই স্ট্রাকচারটা ফলো করে তোমরা এগুলো লিখবে, রাইট? আশা করি তোমরা এগুলো পারবে। তারপর দেখো পার্ট 2 তে কি বলছে। পার্ট 2 তে বলছে অমেরুদণ্ড প্রাণীর শ্রেণীবিন্যাস। দেখো আধুনিক শ্রেণীবিন্যাসে সকল প্রাণীর কি অ্যানিমেলিয়া জগতের অন্তর্ভুক্ত, রাইট? এগুলো সব কি এই আধুনিক শ্রেণীবিন্যাসের সকল প্রাণী কি অ্যানিমেলিয়া জগতের অন্তর্ভুক্ত, রাইট? তাহলে এখানে কিন্তু একটা কোশ্চেন হতে পারে যে আধুনিক শ্রেণীবিন্যাসের সকল প্রাণী কোন ইয়ের অন্তর্ভুক্ত? এই যে অ্যানিমেলিয়া এর জগতের অন্তর্ভুক্ত, রাইট? তারপর দেখো শ্রেণীবিন্যাসের পূর্বের প্রোটোজোয়া পর্বটি প্রোটিস্টা জগতের একটি আলাদা কি উপজগৎ হিসেবে স্থান পেয়েছে, রাইট? তারপরে দেখো কি অ্যানিমেলিয়া জগতের মোট 33টি পর্ব রয়েছে। এই যে এটা কিন্তু শর্ট কোশ্চেন হতে পারে। এখানে দেখো অ্যানিমেলিয়া জগতের প্রাণীদের মোট কতটি পর্ব রয়েছে? অ্যানিমেলিয়া জগতের প্রাণীদের মোট 33টি পর্ব রয়েছে। এই যে 33টি পর্ব রয়েছে, এটা একটু ফাইন্ড আউট করে নিবে। এর মধ্যে প্রজাতির সংখ্যাধিক্যের ভিত্তিতে 9টি পর্বকে মেজর পর্ব বলা হয়, বাকিগুলোকে নন মেজর বলা হয়। এর মধ্যে কয়টি প্রজাতিকে মেজর পর্ব বলা হয়? 9টি পর্বকে, এবং বাকিগুলোকে নন মেজর বলা হয়। এই 9টি পর্বের প্রথম 8টি পর্বের প্রাণীরা অমেরুদণ্ড এবং শেষ পর্বের প্রাণীটা মেরুদণ্ড, রাইট? এই 9টি পর্বের ভিতরে আবার প্রথম 8টি হলো কি অমেরুদণ্ড এবং শেষ পর্বের প্রাণীটা কি অমেরুদণ্ড। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। এখান থেকে যেগুলো শর্ট কোশ্চেন ফাইন্ড আউট করেছি, এমসিকিউ ফাইন্ড আউট করেছি, সেগুলো অবশ্যই তোমরা কি করবে, দেখবে এবং খাতায় নোট ডাউন করে রাখবে, যাতে করে বেশি বেশি করে প্র্যাকটিস করতে পারো। যে অবধি পর্যন্ত আলোচনা করেছি এর ভিতরে যদি কোথাও বোঝা যদি সমস্যা থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানাবে, আমি তোমাদের কমেন্টসের রিপ্লাই দেবো। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।